হয়েছে? আচ্ছা, চ্যাপ্টার নাম হচ্ছে কি পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। এবার আমরা যে কারেন্ট ব্যবহার করি সেটা দুই ধরনের, একটা হচ্ছে এসি, একটা হলো ডিসি। এসি একটা হলো ডিসি। এবার অনেক সময় বলি এসি কারেন্ট, এবার এসি কারেন্ট বলা কি ঠিক? আমাকে বলো। এসির মধ্যে তো অল্টারনেটিং কথাটা লেখা আছে, অল্টারনেটিং কারেন্ট লেখা আছে। এবার আমরা বলি বলে চলে যাচ্ছে অনেক সময় আমরা এসি কারেন্ট বলে দিই। ঠিক কিছু করার নাই, বলি মানে বলে দিলাম। এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, আর হচ্ছে কি ডিসি, তাই তো? এবার ডিসি কোন বলবো, ডিসি প্রবাহের ক্ষেত্রে কি হবে, এসির ক্ষেত্রে কি হবে, ডিসির ক্ষেত্রে কি হবে সেটা একটু দেখো। যদি আমি এসির কথা বলি তাহলে কি হবে, সময়ের সাথে সাথে তার অভিমুখ অল্টারনেট হবে। অল্টারনেট হবে মানে পরিবর্তন হওয়া, উল্টে যাওয়া। আমি যদি এসির কথা বলি তাহলে ধরো এদিকে নিলাম সময় আর এদিকে নিলাম সেদিকে তড়িৎ প্রবাহ মাত্রাও নিতে পারি। তড়িৎ প্রবাহ মাত্রা নিলে আই নেবো, বিভব প্রভেদ নিলে কি নেবো, ভি লিখবো। তাহলে আইও লিখতে পারি, ভিও লিখতে পারি, এর কোনো ব্যাপার নাই যে আই লিখতে হবে বা ভিও লিখতে হবে, যে কোনো একটা লিখলেই হবে। এবার যদি আমি বলি যে এরকম যদি আমি একটা গ্রাফ আঁকি, এখানে দেখো তড়িৎ প্রবাহ মাত্রা আস্তে আস্তে বেড়েছে, কমেছে, শূন্য হয়েছে, আবার উল্টো দিকে বেড়েছে, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়েছে, আবার কমে শূন্য হয়েছে, আবার বেড়েছে, তাই না? এবার আমি যদি বলি যে এখান থেকে যদি শুরু হয়, তাহলে তোমরা এসি তোমাদের সরলদর্পতি চ্যাপ্টারে তোমরা পড়েছিলে, পর্যায়কাল কত অব্দি ছিল, এই অব্দি না? তাহলে এটাকে যদি আমি ক্যাপিটাল টি লিখি তাহলে এর অর্ধেকটা কি হবে, টি বাই টু। এটা কার গ্রাফ? সাইনের গ্রাফ, তাই না? তাহলে এখানে আমরা এই তড়িৎ প্রবাহ মাত্রাটাকে সাইন দিয়ে আমরা লিখবো, কি করে লিখবো না লিখবো আমরা সেটা দেখবো। আচ্ছা, যদি এখানে বিভব প্রভেদ আঁকতে পারতাম আমরা, যদি আমি এটা না এঁকে যদি এটা আঁকতাম, ধরে দিকে ভি আর এদিকে নিতাম টি, তাহলে গ্রাফটা আমার এরকম হতো। আমরা যে কোনো একটা আঁকলেই হবে, এরকম কোনো ব্যাপার নাই যে ভি আঁকতে হবে বা টি আঁকতে হবে। হয়েছে? আচ্ছা, এবার এসি মানে যে শুধুমাত্র এই সাইন ওয়েভই হবে বা কস ওয়েভ হবে এরকম কোনো ব্যাপার না। এদিকে ধরো আই নিলাম, এদিকে টি নিচ্ছি, আমি ধরো এরকম আঁকতে পারি, এরকম করে বেড়েছে তারপরে কমে হয়েছে, তারপরে বেড়েছে আবার কমেছে। তার কি অভিমুখ পরিবর্তন হয়েছে না হয়নি? হয়েছে। অভিমুখ পরিবর্তন হলেই সেটা এসি, আর যদি পরিবর্তন না হয় তাহলে সেটা হলো ডিসি। তবে এটা ধরো আই নিচ্ছি, এটা ধরো টি নিচ্ছি। ধরো তো প্রবাহটা এরকম হয়েছে যে এই ছিল, কমেছে, এদিকে বেড়েছে, আবার ধনাত্মক আবার ঋণাত্মক, এরকম ভাবে পরিবর্তন হচ্ছে। তাহলে এটা কি বলবো আমরা, এসি বলবো। তাহলে এখানে যতগুলো ছবি আছে সবাই কি এসি। এখানে কি তড়িৎ প্রবাহ মাত্রা আর সময় দিয়ে প্রকাশ করতে পারি, বা বিভব প্রভেদ আর কি দিয়ে প্রকাশ করতে পারি, সময় দিয়ে প্রকাশ করতে পারি। কি করে বুঝবো এটা এসি না ডিসি? যদি কি হয় পজিটিভ নেগেটিভের দুই দিকেই মান থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, এসি। আর যদি শুধুমাত্র পজিটিভ দিকে বা শুধুমাত্র নেগেটিভ দিকে মান থাকে তাহলে সেটা কি বলবো, ডিসি। তাহলে ডিসির যদি এক্সাম্পল বলি, তাহলে ডিসির এক্সাম্পল আমি বলছি তোমরা পরে টুকবে। ধরো ডিসির কথা যদি আমি বলি তাহলে ডিসির ক্ষেত্রে কি হবে, গ্রাফ গুলো কেমন হবে। ধরো যদি আমি বলি যে এদিকে ধরো আই আর এদিকে ধরো টি নিলাম, তাহলে এক তো হচ্ছে এটা যেটা ব্যাটারি থেকে আমরা পাই, এটা হচ্ছে কনস্ট্যান্ট ডিসি। এখানে ডিসির মানে কোনো পরিবর্তন হচ্ছে না সময়ের সঙ্গে সঙ্গে। এরকম হতে পারে সবসময় যে ডিসি কনস্ট্যান্ট হবে এরকম কোনো ব্যাপার না, ভ্যারিং ডিসিও হতে পারে। সেক্ষেত্রে কি হবে, ডিসির মান ভ্যারি করবে, এরকম ভাবে হতে পারে। তার মানে কি মানটা কম বেশি হচ্ছে ঠিক আছে, কিন্তু ওইমুখ কি পরিবর্তন হয়েছে, তাহলে ওটাকে আমরা বলবো ভ্যারিং ভ্যারিং ডিসি বলবো। এরকম হতে পারে যে কোথাও কোথাও এদিকে হচ্ছে আই এদিকে হচ্ছে টি, কিন্তু ধরো গ্রাফটা এরকম আছে, এইভাবে জিগজ্যাগ এরকম আছে, হতে পারে, কিন্তু নিচের দিকে আসেনি, তাহলে এটা কি বলবো আমরা, ডিসি। তাহলে এটা হলো ডিসি, ওটা হলো এসি। ডিসি কে আমরা স্টোর করতে পারি, এসি কে স্টোর করা যায় না। এবার হোম অ্যাপ্লায়েন্স যেগুলো আছে, হোম অ্যাপ্লায়েন্স বাড়িতে যে সমস্ত জিনিস আমরা চালাই, টিভি, ফ্রিজ, এসি, যত কিছু আমরা জিনিস চালাই সব কিন্তু চলে কিসে, এসি তে। ডিসি তে চলে না। ডিসি তে কি চলে, শুধুমাত্র বলতে গেলে যদি আমি বলি যে ইনভার্টারের ব্যাটারিতে যে চার্জ স্টোর থাকে সেটা কি ডিসি তে স্টোর থাকে। মোবাইলের ব্যাটারি কি ডিসি চার্জ স্টোর করে, ওখান থেকে মানে 5 ভোল্টের ব্যাটারি, মোবাইলে কত ভোল্টের ব্যাটারি লাগানো থাকে, 5 ভোল্টের ব্যাটারি লাগানো থাকে, ওখান থেকে সে কারেন্ট নিয়ে মোবাইল চলে, সেটা ডিসি তে চলে মোবাইলটার কথা বলতে গেলে। কিন্তু মোবাইলটা যখন চার্জ করি, চার্জারের কাজ কি হয়, এসিটাকে, এসি হলো 220 ভোল্ট, ওখান থেকে কনভার্ট করে ডিসি তে কনভার্ট করে সেটা কত ভোল্ট করে, 5 ভোল্ট। এবার কি করে ভোল্টেজ কমাতে হয় সেটা এই চ্যাপ্টারে আমরা শিখবো। দিয়ে ওখান থেকে এসি থেকে আবার ডিসি কি করে করতে হয় সেটা আবার বলেছিলাম তোমাদের, কোন চ্যাপ্টারে গিয়ে শিখবো, অর্ধপরিবাহী চ্যাপ্টারে গিয়ে শিখবো, তখন আমরা বুঝে যাবো যে কি করে করতে হয়। এইটুকু আগে টুকে নাও যে এসি আর ডিসি গ্রাফ গুলো একটু মোটামুটি টুকে নাও, তারপরে পরবর্তীটা আমাদের সরল গতি যেরকম ইকুয়েশন ছিল, ইকুয়েশন কেমন ছিল মনে আছে?
কে ছিল এক্স বা ওয়াই ইকুয়াল টু কত ছিল এ ওমেগা টি প্লাস মাইনাস থিটা এরকম ছিল, তাই তো? থিটা বা আলফা যা কিছু ছিল। তো এখানে কার পরিবর্তন হচ্ছে? ওখানে তো পরিবর্তন হচ্ছিল, এখানে পরিবর্তন হচ্ছিল কোণাটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ কাঁপছিল। এখানে কাঁপছে কে? হয় তড়িৎ প্রবাহ মাত্রা। তো আমাদের আচ্ছা থাকবো না বাদ দাও। তো আমাদের কতটা করেছিলাম বলো দেখি, যে x ইকুয়াল টু কি ছিল আমাদের? x ইকুয়াল টু x ইকুয়ালস টু a sin ওমেগা t প্লাস মাইনাস থিটা। এটা আমরা কোথায় করেছিলাম? সরল গতি চ্যাপ্টারে করেছিলাম। এখানে কার অসিলেশন হচ্ছিল? কে কাঁপছিল? কণাটা x অক্ষ বরাবর কাঁপছিল। এখানে কম্পন হবে কার? হয় তড়িৎ প্রবাহ মাত্রা, নাহলে কার? বিভব প্রভেদের। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা বা বিভব প্রভেদ যারই কম্পন হোক না কেন, তাহলে যদি আমি ইকুয়েশন লিখি তাহলে হয় i ইকুয়ালস টু লিখতে হবে, না হলে b ইকুয়ালস টু লিখতে হবে। তো যদি আমি i ইকুয়ালস টু লিখি তাহলে i ইকুয়ালস টু I0 sin ওমেগা t প্লাস মাইনাস থিটা এটা লিখতে পারি আমরা। বা আমরা যদি বিভব প্রভেদের কথা বলি তাহলে বিভব প্রভেদ V0 sin ওমেগা t প্লাস মাইনাস থিটা। এবার এরকম কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই যে এখানে সাইনই থাকতে হবে, এখানে কিন্তু কসও থাকতে পারে, সাইন বা কস যে কোনো একটা থাকতে পারে। এবার কথা হলো যে এখানে মেন জিনিস হলো যেটা বোঝার, সেটা হচ্ছে এখানে কোনটা কে। আইটা কি বলো দেখি, আইটাকে কি বলবো? প্রবাহ মাত্রা, কিন্তু কোন সময়ে? টি সময়। দেখো টি এর মান যেরকম বসাবো আই এর মান সেরকম পাবো। টি এর মান 1 বসালে আই এর জন্য সেরকম মান পাবো, টি এর মান 2 বসালে আই এর সেরকম মান পাবো। তাহলে কি বলা উচিত? আইটাকে কি বলা উচিত? টি সময়ে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা। আচ্ছা, আই জিরোটাকে কি বলা উচিত? আমাকে বলো যে আই এর সবচেয়ে বড় মান কত হতে পারে? আই এর সবচেয়ে বড় মান কত হতে পারে? সাইনের সবচেয়ে বড় মান কত হয়? 1। তাহলে সাইনের যদি সবচেয়ে বড় মান 1 হয় তাহলে এখানে যদি 1 দিয়ে গুণ করে তাহলে আই এর সবচেয়ে বড় মান কত হচ্ছে? 1। সাইনের সবচেয়ে বড় মান তো হচ্ছে 1। তাহলে এই I0 এর সাথে 1 গুণ করলে কত হয়? 1 হয় না I0 হয়? I0। তাহলে I0 সবচেয়ে বড় মান কত? আই এর সবচেয়ে বড় মান কত? I0। তাহলে I0টাকে কি বলা উচিত? সর্বোচ্চ প্রবাহ মাত্রা। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা হয়েছে। আচ্ছা, ওমেগাটা কি ছিল বলো দেখি? সরলগতি চ্যাপ্টারে পড়েছিলাম কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ পড়েছিলাম আমরা। কৌণিক বেগ, যদিও আমাদের কৌণিক বেগটা এখানে দরকার পড়বে না, আমাদের দরকার পড়বে কি? কৌণিক কম্পাঙ্ক। এর একক কি ছিল বলো দেখি? ওমেগা এর একক কি ছিল? র‍্যাড পার সেকেন্ড। তাহলে কোনো অঙ্কতে যদি লেখা থাকে কম্পাঙ্ক 50 র‍্যাড পার সেকেন্ড, এর মানে কাকে বুঝবে? ওমেগাকে। ওমেগা বুঝবে না অন্য কাকে বুঝবে? ওমেগা, কারণ এককটা কার আছে? ওমেগা। আচ্ছা, আবার কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক আর কম্পাঙ্কের মধ্যে একটা সম্পর্ক ছিল, মনে আছে? ওমেগা ইকুয়ালস টু কত ছিল? 2 পাই n। এই nটাকে কি বলা হতো? শুধুমাত্র কম্পাঙ্ক, তাই তো? তাহলে nটাকে কি বলছি আমরা? কম্পাঙ্ক। এই n এর একক কি হয়? হার্জ, AZ or সেকেন্ড মাইনাস 1। কোন অঙ্কতে যদি লেখা থাকে কোন কণার কম্পাঙ্ক 50 হার্জ, এর মানে কি বলবে? কোণাটার কম্পাঙ্ক 50 হার্জ যদি আমি লিখে দিই, তার মানে এটা মানে কি বুঝবে? যেটা n এর ভ্যালু বলছে না ওমেগার ভ্যালু বলছে? যদি হার্জ লেখা থাকে তাহলে কার ভ্যালু বলছে? n এর ভ্যালু বলছে। আচ্ছা, এবার পর্যায়কাল করেছিলাম, মনে আছে? ওমেগার সাথে পর্যায়কালের কি সম্পর্ক ছিল? ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই কি ছিল? t, তাই তো? আর এই টিটাকে কি বলেছিলাম? পর্যায়কাল, তাই তো? আচ্ছা, যদি আমি এই তিনটার মধ্যে একসাথে রিলেশন করতে যাই তাহলে দেখো তো এটা লেখা যায় না কিনা? ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই n ইকুয়ালস টু 2 পাই বাই t লেখা যায় কিনা? যায় না? n এর জায়গাতে কত লিখেছি? 1 বাই t। তাহলে আমরা যদি আমি n আর t এর মধ্যে রিলেশন করি তাহলে 1 বাই কি লিখতে পারি? t লিখতে পারি। এটা কার কার মধ্যে সম্পর্ক?
কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক। আমার যখন অঙ্ক দেবে তাহলে ওই পর্যায়কাল দেওয়া থাকলে কম্পাঙ্ক বের করতে হতে পারে, বা কম্পাঙ্ক দেওয়া থাকলে পর্যায়কাল বের করতে হতে পারে, যেরকম ভাবে দেবে সেই অনুযায়ী অঙ্ক আমাদের করতে হবে। এবার কথা হলো যে এখানে যে থিটাটা আছে, যে প্লাস মাইনাস যে থিটা লেখা আছে, এই থিটাটাকে কি বলা হয়? আমি এটাকে থিটাটাকে কোথায় লিখি? এখানে লেখার জায়গা নেই, এখানে লিখছি আর কি। থিটাটাকে কি বলবো? দশা বলা হয় এটাকে। তাহলে যদি দেখো টি এর মান যদি শূন্য বসাই তাহলে এখানে শুধু কে পড়ে থাকবে? সাইন থিটা পড়ে থাকবে। মানে টি এর মান যখন শূন্য তাহলে এখানে কি পড়ে থাকবে? সাইন থিটা। সে প্লাস মাইনাস যা কিছু হোক কিন্তু থিটা পড়ে থাকবে। তার মানে কি টি এর মান শূন্যতে, তাহলে টি এর মান শূন্যতে কি বলবো? প্রারম্ভিক। তাহলে এটা ওই জন্য বলা হয় প্রারম্ভিক দশা। তাহলে থিটাটাকে কি বলবো আমরা? প্রারম্ভিক দশা। প্রারম্ভিক দশা বা এটাকে বলা হয় ইপক। তাহলে প্রারম্ভিক দশা বা ইপক। আচ্ছা যদি ভি দিয়ে বলতাম, এই যে এটা বলেছি, তাহলে ভি দিয়ে বললে এখানে ভি সমান কি লিখতাম? টি সময়ে বিভব প্রবাহের ভি জিরোটাকে কি লিখতাম? সর্বোচ্চ বিভব প্রভেদ লিখতাম। ওমেগাটা তো একই রকম থাকতো, বাকিগুলো একই রকম থাকতো, শুধুমাত্র ভি আর ভি জিরোটা পরিবর্তন হতো। হয়েছে? এতটুকু বোঝা গেছে? তোমরা এই দুটো সমীকরণ লিখে এই কটা জিনিস যেটা বললাম সে কটা জিনিস টুকে নাও, তারপর আমরা অঙ্ক করবো। এই করো, লিখো একটা অঙ্ক লিখো। ধরো আমি এটাকে ই দিয়ে না লিখে ধরো ভি দিয়ে লিখছি। ভি ইজ ইকুয়াল টু 10 sin 100 pi t মাইনাস, এই লেখাটা আসছে না? আসছে না? 100 pi t মাইনাস ধরো পাই বাই 3 পাই বাই 3 ভোল্ট বিভব যুক্ত কোন বর্তনীর 1 নম্বর হচ্ছে বের করবে পর্যায়কাল, 2 নম্বর হচ্ছে সর্বোচ্চ বিভব প্রভেদ, 3 নম্বর হচ্ছে আর কি বের করতে দেওয়া যেতে পারে? পর্যায়কাল হলো, সর্বোচ্চ বিভব প্রভেদ হলো, আর কম্পাঙ্ক বের করতে পারবে। টি ইকুয়ালস টু পি বাই 2 সময়ে বিভব প্রভেদ এর মান নির্ণয় করো। তাহলে এটা অঙ্ক দিল, হয়েছে? তাহলে প্রথম কথা হলো অঙ্কটা সমাধান করবো কি করে। প্রথমে আমাকে বলো ওমেগার মান কত আছে অঙ্কটাতে, কে বলতে পারে? 100 না 100 পাই? 100 পাই। কারণটা হলো টি এর সাথে যে থাকবে পুরোটাই কিন্তু ওমেগা হবে। তো ওমেগার ভ্যালু 100 পাই পেয়ে গেলাম। চেয়েছে আমাকে পর্যায়কাল, ওমেগা চাইনি, কি চেয়েছে? পর্যায়কাল। আমরা কি জানি ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি। তাহলে টি ইকুয়ালস টু কত পেয়ে যাচ্ছি? 2 পাই বাই ওমেগা। তাহলে 2 পাই, ওমেগার মান কত? 100 পাই। তাহলে এটা কাটলো, এটা কাটলে হচ্ছে 50, তাহলে 1 বাই 50 সেকেন্ড। তাহলে একটা অ্যান্সার আমাদের হয়ে গেল 1 বাই 50 সেকেন্ড। এটা গেল, গল্প গেল। তারপরে কি চেয়েছে? সর্বোচ্চ বিভব প্রভেদ। এটা তো বুঝতে পারছো সর্বোচ্চ বিভব প্রভেদ কত? 10। তাহলে এটা হচ্ছে 1 নম্বরের অ্যান্সার। 2 নম্বরের অ্যান্সার গেল হচ্ছে কি সর্বোচ্চ বিভব প্রভেদ। আচ্ছা কত আছে? 10। ভি জোনের মানটা তাহলে 10 একক কি হবে? ভোল্ট। কি করে বুঝলাম? এখানে ভি লেখা আছে অলরেডি, হয়ে গেল। 3 নম্বরটাতে হয়তো 8টাতে করো। 3 নম্বরটা কিন্তু টি ইজ ইকুয়াল টু টি বাই 2 তে। তাহলে আমরা করবো কি, যে টি যে সমীকরণটা আছে সেই সমীকরণ টি এর জায়গাতে মানটা বসাবো। তাহলে সেটা কত হবে? তাহলে 3 নম্বরটা যদি আমি করি তাহলে ভি ইকুয়ালস টু 10 sin 100 পাই, টি এর জায়গাতে কত পুট করব? টি বাই 2 মাইনাস পাই বাই 3। ঠিক আছে? আচ্ছা আমাকে বলো এই যে সমীকরণটা থেকে যদি আমি বলি যে ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই কত?
টি, তাহলে ওমেগা আর টি যদি গুণ করি তাহলে কি পাবো? 2 পাই পাবো। তো তাহলে এই সমীকরণে বলো এইটুকু তো ওমেগা, তাহলে ও এইটুকু যদি আমি গুণ করি এইটুকু কি পাচ্ছি বলো দেখি? ওমেগা ইন্টু টি, তাহলে কত পাবো? 2 পাই পাবো না? তাহলে ওখানে 2 পাইটা বসাবো। তাহলে কত হচ্ছে 10, এই অঙ্কটাতে এইটুকুই সমস্যা ছিল। সেটা কত হলো? 2 পাই বাই 2 মাইনাস পাই বাই 3। এটা করলে কত আসছে বলো? এটা নিজে থেকে বের করো, কত আসছে বলো? 10 sin পাই মাইনাস, এটাকে ই করে দাও। আচ্ছা, পাই মাইনাস পাই বাই 3। এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে 10 sin 2 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 3। যে সমস্ত সৌভাগ্যবান বুঝো না আর কি ক্যালকুলেশন, তাদের জন্য এতটা করাতে হচ্ছে। ওই পাই বাই 2 এর জোর গণিতক, তাহলে সাইন থেকে যাবে। তাহলে হচ্ছে 2 সাইন কত হচ্ছে? পাই বাই 3। পাই বাই 3 মানে কত? কত ডিগ্রি মান? কত কত সাইন 60 মান কত? এতক্ষণ টাইম লাগে বলতে? 12 এ পড়ছো না, কি যে করছো। তাহলে কত হলো? 5√3। একক কি হবে? ভোল্ট। হয়ে গেল, টুকলি করে নাও। এবার সবসময় তো অঙ্কতে ভি ইকুয়ালস টু দিবে এরকম কোনো ব্যাপার না, আই ইকুয়ালস টু দিতে পারে। আই ইকুয়ালস টু দিলে এখানে একক কি দিত? মাত্র একক কি? অ্যাম্পিয়ার দিত। তখন সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশন করতাম। এবার দেখো ভালো করে শোনো, তোমাদের যখন যদি এরকম হয় যে এখানে যে ধরো গ্রাফটা আমি ধরো যদি আমি আঁকি, এদিকে ধরো আই ধরো লিখলাম আর এদিকে ধরো লিখছি টি, তাহলে গ্রাফটা এরকম হচ্ছে, তাই তো? এটা হচ্ছে সাইনের গ্রাফ। কসের গ্রাফ হলে উপর দিক থেকে শুরু হবে। এখানে কি দেখতে পাচ্ছি যে টি ইজিক্যাল টু 0 তে এর মান ছিল 0, তারপরে মান আস্তে আস্তে বেড়ে সর্বোচ্চ মানে পৌঁছেছে, তারপরে কমতে কমতে 0 হয়েছে, তারপর আবার বেড়ে সর্বোচ্চ মানে হয়েছে, তারপরে কমে কত হয়েছে? 0 হয়েছে। এটা হচ্ছে টি, আর এই মানটা হচ্ছে কত? টি বাই 2 টাইম, তাই তো? আচ্ছা, এবার যখন এরকম হয় যে কোনো রাশির মান যখন বাড়ে কমে এরকম ফ্ল্যাকচুয়েট হয়, তখন আমরা সেই রাশির 3 ধরনের মান নিই, যেটা তোমরা সাধারণত 3 ধরনের নিই, যেটা তোমরা বলতে গেলে ক্লাস 11-এ গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারে আমরা পড়েছিলাম, ভালো করে মনে করো। কি কি ছিল? আরএমএস ছিল, মোস্ট প্রবাবল স্পিড ছিল, মানে সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ, আর এটা ছিল কি? গড় বেগ, তাই তো? তাহলে এখানেও 3 ধরনের আমরা নিতে পারি, কিন্তু এখানে সর্বাপেক্ষা সম্ভাব্য তড়িৎপ্রবাহ মাত্রার ভাষাটা কেমন হয় ওটা দরকার পড়ে না। তাহলে আমরা কি কি নিব তাহলে? এটা হচ্ছে গড় বেগ আর একটা আরএমএস মান। তাহলে দুটো মান আমরা এখান থেকে নেব, এটা হচ্ছে গড় মান, এটা হচ্ছে আরএমএস মান। এবার এই গড় মান যদি নিতে যায়, এসির ক্ষেত্রে গড় মান যদি নিতে যায় তাহলে সমস্যা হলো কি? ভালো করে দেখো, যদি গড় মান নিই এখান থেকে এই অবধি যদি গড় মান নিই, তাহলে এখান থেকে এইটুকুর মান যা হবে এখান থেকে এইটুকুর মান একই হবে, কিন্তু এটুকুর মান ধনাত্মক, এটুকুর মান কি হবে? ঋণাত্মক। তাহলে যোগ করলে কত হয়ে যাবে? 0। তার মানে কি বুঝতে পারলাম? যে এসির ক্ষেত্রে যদি আমি গড় মান নিই সম্পূর্ণ পর্যায়কালের জন্য, তাহলে গড় মান কত পাবো? 0। তাহলে যে কোনো এসির জন্য গড় মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ওই জন্য এসির জন্য অনেক সময়তে সম্পূর্ণ পর্যায়ের জন্য না নিয়ে অর্ধেক পর্যায়ের জন্য নেওয়া হয়। অর্ধেক পর্যায় মানে কত থেকে কত অবধি? 0 থেকে t/2, না হলে t/2 থেকে t অবধি। এই অবধি যদি নেওয়া যায় তাহলে গড় মান একটা পাওয়া যায়। ঠিক আছে, আমরা ক্যালকুলেশন করব না, কারণটা হলো কি ক্যালকুলেশন আমাদের দরকার নেই, এই কারণের জন্য যে তোমাদের এমসিকিউ পরীক্ষাতে থাকবে, আমাদের মানগুলো শিখে নেব, মুখস্থ করে নেবো। হয়েছে? ক্যালকুলেশন করে ফালতু টাইম নষ্ট করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই, করবো না আমরা ক্যালকুলেশন। এবার তাহলে প্রথম কথা হলো আরেকটা জিনিস কি বের করবো আমরা? গড় মান তো বের করলাম, আরেকটা কি বের করবো? আরএমএস মান, তাই তো? এবার তো প্রথম হচ্ছে তাহলে গড় মান। তাহলে প্রবাহের 0 থেকে টি সময়ের জন্য গড় মান কত হবে বললাম? 0। পুরো সময়ের জন্য হলে কত হবে? 0 হবে। আচ্ছা, প্রবাহের না লিখে যদি বলতাম বিভব প্রভেদের, তাহলে অন্য কিছু হতো না, এটাই হতো। আচ্ছা, প্রবাহের 0 থেকে t/2 বা t/2 থেকে t, মানে কি এটা লিখছি তাহলে? পুরো পর্যায়ে না অর্ধ পর্যায়? অর্ধ পর্যায় সময়ের জন্য গড় মান, এটা যদি মান বের করা হয়, এটা মান কেউ জানো? আচ্ছা, গড় মানকে আমরা এভাবে লিখি, এর উপরে বার দিয়ে, হয়েছে? উপরে একটা দাগ দিলে বুঝবো কি গড় মান। কতক্ষণের জন্য লিখছি এটা? t/2। এখানে লিখলে লিখতে পারি, এরকম করে লিখতে পারি আর কি।
তাহলে এটার মান কত হয়ে হবে তাহলে কেউ জানো? 2i0 বাই কত হয়? পাই। যদি ভি হতো তাহলে কি হতো? তোমরা বোঝার সুবিধাতে লিখে দিচ্ছি, যদি ভি হতো তাহলে কত হতো? 2v0 বাই পাই। এটা কোন টাইমের জন্য? পুরো সম্পূর্ণ টাইমের জন্য অর্ধেক? অর্ধেকের জন্য। তাহলে কত মান এটা মুখস্থ করতে হবে? কত বললাম? 2i0 বাই পাই। i0টা কি চিনতে পারছো? i0টা কি সর্বোচ্চ মান, আর পাইকে তো চিনো অলরেডি আগে থেকে, তাই না? তোমার ছোটবেলার বন্ধু। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে কি বের করতে শিখবো বললাম? আরএমএস মান। তাহলে প্রবাহের আরএমএস মান। এখানে সময় কি, এখানে এরকম সময় কোনো, এখানে সময়ের কোনো বার্ডেন নেই আর কি, যে 0 থেকে t সময়ের জন্য করতে হবে, 0 থেকে t/2 সময়ের জন্য করতে হবে। যে কোনো সময়ের জন্য যদি ক্যালকুলেশন করি আরএমএস মান, তাহলে সবসময় একই মান আসে। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমরা কি মনে রাখবো? 0 থেকে t, এটা লেখা থেকে না লেখাই বেটার হবে। প্রবাহের আরএমএস মান, আরএমএস মান, এটা কি লিখবো? IRMS। এর মান যেটা হয় সেটা হচ্ছে I0 বাই কত? √2। I0 বাই √2। তাহলে VRMS হলে কত হতো? যদি লিখতাম আমরা VRMS যদি বের করতাম তাহলে কত হতো? V0 বাই √2 হয়েছে। এবার ভালো করে শুনবে আমার কথা। তাহলে আমরা ক ধরনের লিখি, মান লিখি? দুই ধরনের, একটা হচ্ছে গড় মান, একটা হচ্ছে আরএমএস মান। গড় মান দুই ধরনের নিই এই কারণের জন্য, এক ধরনের যদি আমরা নিই পুরো পর্যায়কালের জন্য যদি নিই তাহলে মান কত পেয়ে যাবো? 0 পেয়ে যাবো। তাহলে নেওয়া না নেওয়া একই ব্যাপার। তো পরীক্ষাতে অনেক সময় কোশ্চেন করতে পারে বলে আমরা শিখলাম। তাহলে গড় মান কত হবে? 0 যদি সম্পূর্ণ পর্যায়ের জন্য বলি। কিন্তু যদি অর্ধেক পর্যায়ের জন্য বলি তাহলে কত হবে? 2i0 বাই পাই। আর আরএমএস মান হলে কত হবে? I0 বাই √2 যদি তড়িৎ প্রবাহ মাত্রার কথা বলি, আর বিভব প্রভেদ হলে কত হবে? V0 বাই √2 হয়েছে। এবার যেহেতু এসি এবং ডিসি দুই ধরনের আমাদের তড়িৎ প্রবাহ আমরা পাচ্ছি বা বিভব প্রভেদ পাচ্ছি, এসি বা ডিসি, তার জন্য এদের মাপার জন্য দুই ধরনের যন্ত্র আমরা ব্যবহার করি। একটা এসি ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে ডিসি ইনস্ট্রুমেন্ট। এবার আমরা বিভব প্রভেদ মাপার জন্য কি ব্যবহার করি? ভোল্ট মিটার। আর তড়িৎ প্রবাহ মাপার জন্য অ্যামমিটার। তাহলে ডিসি অ্যামমিটার পাবো, ডিসি ভোল্ট মিটার পাবো, একরকম ভাবে এসি অ্যামমিটার পাবো, আবার কি এসি ভোল্ট মিটার আমরা পাবো। এবার সমস্যা হলো কি, যে ডিসি ভোল্ট মিটার বা ডিসি অ্যামমিটার যে মানটা পরিমাপ করে সেটা হলো অ্যাভারেজ মান, মানে গড় মান পরিমাপ করে। তাহলে ডিসিটা কোনটা মান পরিমাপ করে? গড় মানটা পরিমাপ করে। আর এসি যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো যে মানটা পরিমাপ করে, তাহলে সেটা কোনটা বাঁচলো? আরএমএস মান। তাহলে এসি মাপ পরিমাপ করবে কে? আরএমএস মান। তাহলে এসি ভোল্ট মিটার বা এসি অ্যামমিটার যে মানটা দেখাবে, যে রিডিংটা দেখাবে, সেটা কোন মান? আরএমএস, সর্বোচ্চ মান কিন্তু না। কিন্তু যদি এর কথা বলি, ডিসির কথা, তাহলে কিটা দেখাবে? গড় মানটা দেখাবে, তাই না? তো এটা বন্ধ করো, তোমরা এটা টুকে নাও, তারপরে ওটুকু আমি কথা লিখাচ্ছি। এবার আমরা কি বললাম, যে ক ধরনের ইনস্ট্রুমেন্ট হয়? দুই ধরনের, এটা হচ্ছে এসি, এটা হচ্ছে ডিসি। লিখো, একটা পয়েন্ট লিখে নাও, যে ডিসি ammeter or voltmeter, DC ammeter or voltmeter, DC ammeter or voltmeter, আমার সমস্যা লিখে নাও। DC ammeter or voltmeter সর্বদা গড় মান পরিমাপ করে, সর্বদা গড় মান পরিমাপ করে। সর্বদা গড় মান পরিমাপ করে। এবার আমাকে বলো, যদি ভুলবশত ডিসি কোনো অ্যামমিটার বা ভোল্টমিটারকে এসি তে লাগিয়ে দিই, ভুল করে যদি লাগিয়ে দিই, তাহলে সে রিডিং কত দেখাবে? কত দেখাবে? ওর গড় মানটা, তো এসির গড় মান কত হয়? 0। তাহলে ও কি দেখাবে? সবসময় রিডিং কি দেখাবে? 0। তাহলে ও লিখো, তাই কোনো ডিসি ভোল্টমিটার বা অ্যামমিটারকে, তাই কোনো ডিসি ভোল্টমিটার বা অ্যামমিটারকে, ভোল্টমিটার বা অ্যামমিটারকে ভুলবশত এসি বর্তনীতে যুক্ত করলে
এসি বর্তনীতে যুক্ত করলে কি হবে তাহলে? শূন্য পাঠ দেবে বা শূন্য রিডিং দেবে বা শূন্য ভ্যালু দেবে, যেটা লিখে শূন্য পাঠ দেবে। কোশ্চেন দিতে পারে যে, এখানে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে ডিসি অ্যামমিটার বা ভোল্টমিটারকে যদি এসি তে লাগিয়ে দিই তাহলে কি ঘটবে, তাহলে কি হবে? সে মান কি দেখাবে? জিরো দেখাবে। এবার যে ডিসি এসির ক্ষেত্রে যে ইনস্ট্রুমেন্ট গুলো হয় সেগুলো যে মানটা দেখায় সেটা কোন মান দেখায় বললাম? আরএমএস মান দেখায়। এসির ইনস্ট্রুমেন্ট গুলো কি দেখায়? আরএমএস। আর ডিসিটা কি দেখায়? গড় মান দেখায়। এবার লিখো এসি অ্যামমিটার ও ভোল্টমিটার, এসি অ্যামমিটার ও ভোল্টমিটার সর্বদা আরএমএস মান পরিমাপ করে, আরএমএস মান পরিমাপ করে। হয়েছে? এখান থেকে একটা অঙ্ক লিখে নাও, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। লিখো কোন বর্তনীর বিভব প্রভেদ, কোন বর্তনীর বিভব প্রভেদ, কোন বর্তনীর বিভব, এর লেখাটা দেখা যাচ্ছে না? আছে না? এবার কোন বর্তনীর বিভব প্রভেদ 220 ভোল্ট হলে, আচ্ছা এখানে একটা আরো ক্লিয়ার হবে আগে, কোন এসি বর্তনী লিখনা, কোন এসি বর্তনীর বিভব প্রভেদ 220 ভোল্ট হলে ওই বর্তনীতে তুমি শক খেলে, ওই বর্তনীতে শক মানে কি? ছেঁকা খাওয়া, তাই না? যেটা তোমরা প্রত্যেকদিন খাচ্ছ সোশ্যাল মিডিয়ার কাছ থেকে, তাই তো? কোন বর্তনী কি বললাম? ওই বর্তনীতে শক খেলে, ওই বর্তনীতে শক খেলে তুমি সর্বোচ্চ কত বিভব প্রভেদে শক খাবে? তুমি সর্বোচ্চ কত বিভব প্রভেদে শক খাবে? ওই বর্তনীতে শক খেলে, আছে লিখে নাও, সর্বোচ্চ কত বিভব প্রভেদে শক খাবে। দেখো এখানে যে 220 ভোল্ট লেখা আছে, এটা কি লেখা আছে বলো দেখি? আরএমএস মান না সর্বোচ্চ মান না গড় মান? কোন মান? আরএমএস। কি করে বুঝলাম? এসি 220 ভোল্ট বিভব প্রভেদ দেখাচ্ছে মানে কি? নিশ্চয়ই যে যন্ত্রতে মেপেছি সে এসি ইনস্ট্রুমেন্ট, এসি ইনস্ট্রুমেন্ট কি দেখায়? আরএমএস। তাহলে বুঝতে পারলাম যেটা দিয়েছে সেটা হচ্ছে ভিআরএমএস। এই ভিআরএমএস এর মান কত? 220 ভোল্ট। আর আমরা আরএমএস আর V0 এর মধ্যে কি সম্পর্ক পড়েছি বলো দেখি? VRMS ইকুয়াল টু কত? V0 বাই √2। তাহলে এখানে যদি মান পুট করি 220 ইকুয়ালস টু V0 বাই √2, তাহলে V0 ইকুয়াল টু কত পেয়েছি? 220 ইনটু √2, √2 ভ্যালু হচ্ছে 1.41। এটা যদি গুণ করো, করে দেখো কত আছে। এটা দেখো 311 মতো পাবে, 311 পয়েন্ট সামথিং এত ভোল্ট। তার মানে তুমি যদি শক খাও, ঝটকা খাও, তাহলে কত ভোল্টে খাবে? 311। দেখাচ্ছে কত? 220। তাহলে দেখাচ্ছে 220, মানে 220 তে শক খাবার কোনো ব্যাপার না। সর্বোচ্চ মান কত হতে পারে? 311। মানে সর্বোচ্চ মানটা তো দেখাচ্ছে না, দেখাচ্ছে কোনটা মান? আরএমএস মানটা দেখাচ্ছে। তার মানে যদি আমরা শক খাই তাহলে সর্বোচ্চ কত ভোল্ট পর্যন্ত শক খাবো? 311। হয়েছে? এবার এখান থেকে একটা কোশ্চেন খুব দেয় যে 220 ভোল্ট ডিসি অপেক্ষা 220 ভোল্ট এসি বেশি বিপজ্জনক কেন? 220 ভোল্ট ডিসি মানে কি? ওর সর্বোচ্চ সবসময় বিভব প্রভেদ কত? 220 ভোল্টই আছে। কিন্তু যদি এসির কথা বলি তাহলে কি হবে? 220 ভোল্টও আছে, কখনো কখনো ওর থেকে কমও আছে, কখনো ওর থেকে বেশি আছে। সর্বোচ্চ কত মান পর্যন্ত হতে পারে? 311। তোমাদের বইয়ে ওই কোশ্চেনটার এই আছে আর কি, দেখো তোমাদের বইয়ে কোশ্চেনটা বের করো, কত নম্বর পেজ?
529 পেজে দেখো, পরবর্তী প্রবাহ সমপ্রবাহ অপেক্ষা বেশি বিপজ্জনক। হয়েছে? ওই পয়েন্টটা ওখানে লেখা আছে। হয়েছে? আচ্ছা, এবার আমি যদি বলি যে যখন আমাদের এমনিতে দেখবে যে অনেকের এরা যারা থাকে, ইলেকট্রিশিয়ান যারা থাকে, ওনাকে অনেক সময় দেখবে যে কারেন্ট সবই চলছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়ে করছে আর কি, হাত দিয়ে ওই সব কিছু কাজকর্ম করছে, দেখেছো? কেন? ওর সাথে ওর কি ভালো সুসম্পর্ক আছে বলে ওকে কিছু বলছে না? আমরা ধরলে আমাদেরকে পটল দুলটা পাঠিয়ে দেওয়ার জন্য রেডি আর কি। কি কারণের জন্য বলো দেখি? হ্যাঁ, কি কারণের জন্য বলো? বলতে হবে কেউ? সুইচ অন করা আছে, কারেন্ট টেস্টার কাজ করতে হচ্ছে, কারেন্ট চলছে, ও হাত দিয়ে ধরে থাকবে, সে অত দিয়ে টেস্টার শরীরে যদি কাজ করা হচ্ছে, ওর শরীরে টেস্টার চলছে। হ্যাঁ, ও ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে। বলেছে অন্তর পত্রের উপর দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে থাকলে কার উপর দাঁড়িয়ে থাকবে? ওই কাঠের উপরে দাঁড়িয়ে, কাঠের বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকবে, না আমরা দেখবে চেয়ারের উপর দাঁড়িয়ে আছে, এগুলোর উপরে মাস্টারি মারতে হবে। বলে যে খালি মেয়ে মেঝেতে দাঁড়িয়ে একটা করে দেখাবে কি কত তোর সাথে সুসম্পর্ক আছে, তাই না? তার মানে কি ওখানে কোনো ইয়ে নাই আর কি, ওখানে কোনো মাস্টারিগিরি নেই, তুমিও করতে পারবে। তুমি যদি দুটো তার ওয়্যার থাকে, যদি শুকনো জায়গার উপর আমি দাঁড়াই, যাতে করে কি হবে না, ওখানে যেটা তুমি টাচ করছো সেটা ভোল্টেজ কত, ধরো 220 ভোল্ট, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে কি সেটা কি অন্তরক্ত? তো তোমার সাথে ভূমির সাথে কোনো কানেকশন আছে? তোমার ক্ষেত্রে কি যদি কানেকশন না হয় তাহলে তো হবে, বিভব প্রবাহ না দিলে হলে হবে না। কিন্তু তুমি যদি ভূমিতে দাঁড়াও, ভূমির ভোল্টেজ কত? 0, আর ওখানে ভোল্টেজ কত? 220, তাহলে কারেন্ট ছেড়ে কথা বলবে যে আই বাবা আই, একটু তোর মধ্যে দিয়ে কারেন্টটা যাই, যে তোমাকে একটু জলিয়ে ফুটিয়ে খাট করে দিবে না? তাহলে কি হবে, যদি কোনো কারণে আমরা ভূমিতে দাঁড়িয়ে থাকি, সে অবস্থাতে যদি কারেন্টের হাত লাগে, তাহলে কি হয়ে যাবে, আমাদের মধ্যে দিয়ে কারেন্ট চলে যাবে। কিন্তু যদি এরকম হয় যে আমি দেখা গেল যে 220 ভোল্ট আছে, আমি কিছুর উপরে উঠে দাঁড়িয়ে করছি, তাহলে সেক্ষেত্রে কি হবে? কোনো কিছু হবে? কোনো কিছু হবে না। এবার ওই কারণের জন্য দেখবে যে ইলেকট্রিক ওয়্যার গুলোর উপরে পাখি বসে থাকতে পারে, মানুষ বসে থাকতে পারবে? পারবে? যদি একটা ওয়্যারের উপরে গিয়ে ঠিকঠাক বসে থাকে তাহলে ঠিক বসে থাকতে পারবে। কিন্তু আমরা একটা ওয়্যারে বসে থাকতে পারবো? আমরা যদি কোনো কারণে এরকম করি যে ঝুলে আছি, ধরে একটা ওয়্যার ধরে ঝুলে আছি, কি হবে না? যদি একটা ধরে ঝুলে আছি দিয়ে মাঝখানে করে 8টা ওয়্যারকে ধরলাম, তাহলে কি হবে? পড়া তুলতে যাবে, তাই না? অনেক সময় দেখবি ওই কারণের জন্য দেখবি যে অনেক সময় ইলেকট্রিক পোলগুলোতে কাঠগুলো আটকে থাকে, বাথরুমগুলো আটকে থাকে, বুঝেছো? এখনো যদি ই করে দিচ্ছে আর কি, ওই এখন ওয়্যার গুলোকে কভার দিয়ে ঢেকে দিচ্ছে আর কি, 4টা ওয়্যারকে। কিন্তু আগেকার যেগুলো ছিল আর কি, 3টা 4টা করে তার থাকতো, ফাঁকা থাকতো আর কি। তো ওখানে আটকে যায় কি কারণের জন্য? কোনো কারণবশত, বাদুর তো আর চোখে দেখতে পায় না, তাই না? ও কি কিছু কোনো বশত উড়ে যাচ্ছিল, দুটো ওয়্যারের মধ্যে ওর ডানা দুটো টাচ হয়ে গেছে, তাহলে কি হয়েছে? কোনো দূরে চলে গেছে, তাই না? তার মানে এই বুঝায় না যে পাখি বলে ওকে কারেন্টে ধরবে না, মানুষ বলে কারেন্টে ধরবে। পাখি হলেও কারেন্টে ধরবে, মানুষ হলেও ধরবে, কিন্তু যদি সার্কিট কমপ্লিট হয় তবে, সার্কিট কমপ্লিট না হলে ধরবে না। আচ্ছা, যখন আমি বলছি তাহলে একটা সতর্কমূলক কথা বলে দিই। ধরো তুমি কোথাও শুনলে বা কোথাও দেখলে যে ইলেকট্রিক তার কেটে পড়ে গেছে কোনো কারণে, হয়তো ঝড় হয়েছে বা কোনো কারণে দেখছি ইলেকট্রিক তার কেটে পড়ে গেছে। এবার সেই অবস্থাতে মাটিতে পড়ে আছে, তাহলে যেখানে পড়ে আছে ওর চারিদিকে কিন্তু কারেন্ট হয়ে যাবে পুরো এলাকাটা। এবার তুমি ওখানে যদি তুমি থাকো আর যদি দেখো যে তারটা কেটে পড়লো, তাহলে তোমার বাঁচার উপায় কি? হ্যাঁ, কি? হ্যাঁ, একটা পা দিয়ে হেঁটে যাওয়া। কারণটা কি? আমি যদি একটা পা রাখি, আমি যদি দুটো পা ফেলি, তো তোমরা পড়েছিলে, দেখো ভালো করে মনে করো, ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু কি ছিল না, তাই তো? বা যদি আমি বলি যে ই এর সাথে যদি ডিএক্স গুণ করি, তাহলে কি পাবো? ডিভি পাবো। এবার যদি পা দুটোকে আমি বেশি ডিস্টেন্সে ফেলি, তাহলে এখানে ডিস্টেন্স যত বাড়বে এই গুণফল তত বাড়বে, তাহলে ডিভির মান তত কি হবে? বেশি হবে। তো যদি আমি দুটো পা ফেলি, বড় বড় পা ফেলে যাচ্ছি, তাড়াতাড়ি পড়াবো, তাহলে কি হবে? কার্টুনের কোথায় যাচ্ছে খারাপ, তাই না? ওই টম এন্ড জেরির মতো এইগুলো দেখেছো না, নাটকগুলো দেখেছো না? তো ওই ক্ষেত্রে কি হবে, যদি বেশি বড় বড় পা ফেলি, তাহলে কি হবে? কারেন্ট ছেড়ে কথা বলবে না, তখন কি হবে? বিভব প্রভেদ বেশি যাবে, তখন কি হবে? কারেন্ট ফ্লো হয়ে যাবে। তাহলে উপায় কি? হয় একটা উপায় হলো সেটা পা দুটোকে এক জায়গাতে করে এরকম লাফিয়ে লাফিয়ে বাতার মতো যাওয়া, আর না হলে উপায় হলো কি একটা পা উঠে উপর দিকে উঠিয়ে উঠিয়ে লাফিয়ে লাফিয়ে যাওয়া। এটা হলো উপায়, বুঝতে পারলে? হ্যাঁ, কি হয়েছে?
হ্যাঁ কি বলো? হ্যাঁ মরার আগে কিটকিট খেলতে খেলতে মরতে যেতে হবে, কিছু করার নাই। আচ্ছা এটার গল্প তাহলে গেল। আচ্ছা এবার আমরা পরবর্তীতে যাব। আচ্ছা এবার যেটা করব, তোমরা অলরেডি তড়িৎ শক্তি ক্ষমতা যে চ্যাপ্টারটা বলছি তোমাদের সিলেবাসের মধ্যে নেই, ওই চ্যাপ্টারটা অলরেডি পড়েছিলে। ভিআইপি পড়েছিলে, মনে আছে? এই যে ভিআইপি, পি ইজ ইকুয়াল টু ভিআই ছিল, এটা তো? আচ্ছা এবার এটাকে যদি পি ইকুয়াল টু লিখি তাহলে কত হচ্ছে? ভি ইনটু আই। এবার এখানে ভালো করে শোনো, যখন আমরা এই চ্যাপ্টারটা পড়ছিলাম তখন কোথাও কিন্তু একবারও বলা হয়নি যে তড়িৎ প্রবাহটা এসি না ডিসি, কথা বলেছিল? তাহলে তোমরা ধরে নিয়েছিলে যে হয় এসি না হলে ডিসি, তোমাদের মধ্যে কোনো ধারণা ছিল না এবং সেই অনুযায়ী তোমরা ক্যালকুলেশন করেছিল। বাস্তবে সেটা ছিল কি? ডিসি। এসির জন্য যদি হয় তাহলে এটা কিন্তু হবে না সব সময়। কারণটা হলো কি, অনেক কিছু কিছু বর্তনী পাওয়া যায় যেখানে কিন্তু বিভব প্রভেদ আর তড়িৎ প্রবাহ একই দশায় থাকে না। মানে কি, দেখা গেল যেখানে বিভব প্রভেদের মান সব থেকে বেশি সেখানে তড়িৎ প্রবাহ মান সব থেকে কম। বা এরকম হতে পারে যে বিভব প্রভেদ আর দশার মধ্যে, বিভব প্রভেদ আর তড়িৎ প্রবাহ মাত্রার মধ্যে একটা দশার পার্থক্য আছে। সেটা কোথায় দেখতে পাওয়া যায়? এসি বর্তনীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়, কত দশা পার্থক্য হয়, সেটা আমরা এর পরের ক্লাসে শিখবো। কিন্তু আমরা কি বুঝতে পারলাম যে দশা পার্থক্য থাকতে পারে, নাও পারে, কিন্তু থাকার সম্ভাবনা আছে। তাহলে সেক্ষেত্রে এসির জন্য যেটা পাওয়া যায় এই ক্ষমতা, সেটা হচ্ছে এটা সূত্র পাওয়া যায়, পি ইজ ইকুয়াল টু ভি আই ইনটু কস থিটা। থিটাটা কি, কার কার মধ্যে দশা পার্থক্য হবে? তাহলে বিভব প্রভেদ আর তড়িৎ প্রবাহ মাত্রার মধ্যে দশা পার্থক্য। এবার আমাকে বলো যে আমরা এসির ক্ষেত্রে কি পেলাম? ভি আর আই পেলাম, লিখেছি ঠিক আছে, কিন্তু ভি আর আইটা কি? গড় মান না আরএমএস মান না সর্বোচ্চ মান? তিনটা মানের মধ্যে একটা মান হতে পারে। এবার কোনটা মান হওয়ার চান্স আছে? কি কারণে? আরএমএস মান। কারণটা কি পরিমাপ করে? কি আরএমএস মান পরিমাপ করে। যদিও এটার একটা ক্যালকুলেশন আছে, লম্বা চওড়া ক্যালকুলেশন আছে, আমরা চাইলে করতে পারি ক্যালকুলেশন, কিন্তু করছি না। কি কারণের জন্য? দিবে না পরীক্ষাতে এমসিকিউ, তাই না? তো আমরা এটা দিয়ে চালাবো। তাহলে এভারেজ মান কি পেয়েছি? ভি আই। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হবে লেখা উচিত আমার? আরএমএস আর আরএমএস, তাই তো? তাহলে পাওয়ারের সাধারণ সূত্র হলো ভি আরএমএস আই আরএমএস ইনটু কস থিটা, তাই তো? আচ্ছা যদি কোনো অঙ্কতে আরএমএস মান না বলা থাকে, যদি সর্বোচ্চ মান বলা থাকে, তাহলে আরএমএস এর সাথে সর্বোচ্চ মানের কি সম্পর্ক জানো? তাহলে এখানে এটাকে লিখতে পারবো কিনা বলো? ভি জিরো বাই রুট টু আর আই জিরো বাই রুট টু ইন্টু কত? কস থিটা। একটু ঠিকঠাক করলে কি লিখতে পারি? ভি জিরো আই জিরো বাই টু ইন্টু কত? কস থিটা। যদি সর্বোচ্চ মান থাকে তাহলে আমরা কি লিখবো? ভি জিরো আই জিরো বাই টু ইন্টু কস থিটা। আর যদি আরএমএস মান থাকে তাহলে কি করবো? ভি আরএমএস আরএমএস ইন্টু কস থিটা। বেশিরভাগ অঙ্ক যখন দেবে তখন আমাদের ভি জিরো আর আই জিরো বলে দেবে। যেহেতু ওটা বলে দেবে তাহলে আমাদের এই ইকুয়েশনটা বেশি ইউজ হবে। হয়েছে? যদি কোনো অঙ্কতে ভি আরএমএস আই আরএমএস বলে দেয় তাহলে আমরা এটা ইউজ করব। থিটাটা কি বললাম? থিটাটা কি? ভি ও আই এর মধ্যে দশা পার্থক্য, দশা পার্থক্য। এবার ভালো করে দেখো, পরের দিকে ভালো করে দেখো। পাওয়ারটা এই cos থিটা ফ্যাক্টরটা, এটা একটা ফ্যাক্টর, তো মানে গুণ আকারে আছে বলে এটাকে কি বলছে আমরা? ফ্যাক্টর। এই cos থিটাটার মান যদি কোনো কারণে থিটার মান 90 ডিগ্রি হয় তাহলে cos থিটার মান কত হয়ে যাবে? cos 90 এর মান কত হয়? 0। এটা যদি 0 হয় তাহলে পাওয়ারের ভ্যালু কত হয়ে যাবে? 0। তার মানে পাওয়ার, কোন সার্কিটে পাওয়ার হবে কিনা সেটা এই ফ্যাক্টরটার উপর নির্ভর করছে। মানে এই ফ্যাক্টরটা নির্ধারণ করছে যে সার্কিটে পাওয়ার কনজাম্পশন হবে না হবে না। বলে এই cos থিটাকে বলা হয় কি বলবো? পাওয়ার ফ্যাক্টর। বাংলাতে বললে কি বলবো? ক্ষমতা গুণক। ক্ষমতা গুণক। তাহলে যদি বলে যে পাওয়ার ফ্যাক্টর কাকে বলে, তাহলে কাকে বলবো? পুরোটাকে না শুধু cos থিটাকে? cos থিটাকে। তাহলে cos থিটাকে বলছি আমরা পাওয়ার ফ্যাক্টর। বাংলাতে বলে সেটা কি বলছি আমরা? ক্ষমতা গুণক। কারণটা হচ্ছে কোনো যদি কোনো কারণে থিটার ভ্যালু 90 ডিগ্রি হয় তাহলে কি হবে? ওই সার্কিটে cos থিটার ভ্যালু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। সেই সার্কিটে বিভব প্রভেদও থাকবে, আয়ও থাকবে, কিন্তু কোনো ক্ষমতার ব্যয় হবে। তাহলে ওই রকম সার্কিট আমরা দেখতে পাবো হয় যেখানে বিভব প্রভেদ আছে, তড়িৎ প্রবাহ আছে, কিন্তু কোনো ক্ষমতার ব্যয়
হচ্ছে না। কখন হতে পারে? হবে না যদি থিটার ভ্যালু কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। হয়েছে? এবার যদি এরকম হয় যে, যদি নোট দিয়ে আমি লিখছি, এটা স্পেশাল কেস, যদি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, সে প্লাস মাইনাস লিখতে পারি, প্লাস 90 ডিগ্রি বা মাইনাস 90, যাই হোক না কেন, যদি এটা হয় তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে পি অ্যাভারেজের ভ্যালু কত হবে? 0। যদিও ভি আর আই, ভি আর এম এস, আই আর আর এম এস নট ইকুয়ালস টু 0। কেউ কি 0? আচ্ছা, এটাকে নট ইকুয়াল টু লিখা ঠিক হলো না আমার। ভি আর এম এস বা আর এম এস কারো ভ্যালু কিনা 0 এর সাথে সমান না, তবুও পি পাওয়ার ভ্যালু কত পেয়ে যাচ্ছি? 0 পেয়ে যাচ্ছি। হতে পারে এটা? না পারে না? পারে। তাহলে সেই অবস্থাকে বলা হয়, যেহেতু কোনো পাওয়ার পাচ্ছি না, সেই কারেন্টকে আমরা বলি ওয়াটলেস কারেন্ট। তাহলে ওয়াটলেস কারেন্ট কখন পাওয়া যাবে? যদি বিভব প্রভেদ আর তড়িৎ প্রবাহ মাত্রার মধ্যে কোন কত দশা পার্থক্য কত ডিগ্রি তৈরি হয়? পাই বাই 2। দশা পার্থক্য যদি পাই বাই 2 হয় তাহলে কি পাবো আমরা? ওয়াটলেস কারেন্ট। ওয়াটলেস কারেন্ট বাংলাতে বললে কি বলবো? ক্ষমতাহীন প্রবাহ। বইতে বললে ক্ষমতাহীন প্রবাহ। কখন পাওয়া যেতে পারে? যদি মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। এটা আমরা অ্যাপ্লিকেশন শিখবো, ফ্যান কি করে ঘোরে, ওই অ্যাপ্লিকেশন দিয়ে চলে আর কি। ফ্যানে ব্যাটারি লাগানো হয় না? অ্যাকচুয়ালি ওটা ব্যাটারি না, ওটা ক্যাপাসিটর। ওটা কি কারণের জন্য লাগায় ওরা এখান থেকে বুঝতে পারবো কি কারণের জন্য লাগায়। ওটা না লাগালে ফ্যান ঘুরবে না, কারেন্ট আউট দিকে তখন অ্যাঙ্গেলের ভ্যালু কত হয়ে যাবে? 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি হয়ে গেলে কি হবে? পাওয়ার ক্ষয় হবে? পাওয়ারের ক্ষয় হবে না। পাওয়ারের ক্ষয় না হলে ফ্যান ঘুরবে না। ওই জন্য পাওয়ার ফ্যাক্টরটার মান বাড়ানোর জন্যই ফ্যানে আমরা ক্যাপাসিটর লাগাই, আমরা শিখবো পরে। আচ্ছা, যদি থিটার ভ্যালু 0 ডিগ্রি হয় তাহলে কি হবে? cos থিটার ভ্যালু কত হবে? 1, মানে সবচেয়ে বড় মান হবে। কখন হবে? যদি মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি হয়। হয়েছে? আচ্ছা, এইটুকু টুকে নাও, তারপরে অঙ্ক দিয়ে একটা করাচ্ছি, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো অঙ্ক দেখো। ধরো আমি বললাম যে I ইকুয়ালস টু 10 sin 100 pi 100 pi t, আর একটা বললাম V ইকুয়ালস টু 20 sin 100 pi t মাইনাস pi বাই 3। আচ্ছা, এটা হচ্ছে অ্যাম্পিয়ার, এটা লিখলাম ভোল্ট, যুক্ত অ্যাম্পিয়ার, এটা হলো ভোল্ট, যুক্ত কোন বর্তনীর গড় ক্ষমতা নির্ণয় করো। সেটা ধরো অঙ্ক দিল। এবার এটা অঙ্ক যদি দেয় তাহলে এটা খুব সোজা। গড় ক্ষমতার সূত্র কত? I RMS V RMS ইন্টু cos থিটা। কিন্তু এই অঙ্কটাতে I RMS V RMS লিখলে আমাদের হবে না। কারণটা কি? RMS মান বলা আছে না সর্বোচ্চ মান বলা আছে? এটা কার মান বলা আছে? I0। এটা কার মান বলা আছে? V0। তাহলে আমাদের তো ওটা লিখতে হবে। তাহলে V0 I0 cos থিটা বাই কত হবে? 2। এটা কিন্তু খুবই ভুল হয় পরীক্ষাতে, অনেক সময় এই 2টা ছেড়ে দেয় অনেকেই। কারণটা কি? দেখলো যে এত সোজা অঙ্ক দিয়েছে, মনের সুখে এত তাড়াহুড়ো করে করতে গিয়ে V0 I0 বসিয়ে দিল আর cos থিটা বসিয়ে দিল, উপরে ছিল একটা অপশন ওর জন্য রেডি করে রেখেছে, তাই না? তাহলে কি ভুল হয়ে যাবে। মনে রাখবে যে V0 I0 বাই 2 হবে যদি V0 দিয়ে লিখি, আর RMS দিয়ে লিখলে সরাসরি হবে। ভ্যালু পুট করো। V0 এর মান কত? 20। I0 এর মান কত? 10 বাই 2 cos কত ডিগ্রি, তার মানে দশা পার্থক্য কত আছে? এখানে 0 আর এখানে আছে পাই বাই 3, দশা পার্থক্য কত? পাই বাই 3। তাহলে cos পাই বাই 3 ভ্যালু পুট করো। এটা করলে কত হয়ে যাচ্ছে? 100। আর পাই cos পাই বাই 3 ভ্যালু কত? হাফ।
তাহলে কত হচ্ছে 50। ক্ষমতার একক কি হবে? এটা অ্যাম্পিয়ার, এটা ভোল্ট, তাহলে একক কি হবে? ওয়াট। হয়েছে? হয়েছে না হয়নি? এবার কথা হলো যে এই অঙ্ক দিবে যদি টিচার ভালো হয়, আমার মতো বদমাস শয়তান টিচার যদি হয়, তাহলে এরকম অঙ্ক দিবে না। কি করবে? একটু চালাকি করবে, একটু ঘোরাবে। কি কারণের জন্য ঘোরাবে দেখো। এবার কথা হলো যে এখানে দুটোতে কি আছে? সাইন আছে। পরীক্ষার প্রশ্নে দেখবে একটা সাইন আছে, একটা কস থাকবে। ঠিক আছে, তখন কিন্তু আমাদের অঙ্কটা কি করে করবো সেটা শিখতে হবে। হয়েছে? এবার কথা হলো যেটা ভালো করে শুনে নাও, কস আর সাইন, এটা ভালো করে যেভাবে আমি বলছি সেভাবে মনে রাখবে, তাহলে দেখবে ভুলবে না। কস আর সাইন দু ভাই। হয়েছে? কস হলো বড় ভাই, সাইন হলো ছোট ভাই। কস এর বয়স বেশি, সাইনের বয়স কম। কত দিনের কম বেশি? π/2। কি বললাম? কে বড়? কস আর সাইনের মধ্যে কস বড়। কত দিনের বড়? π/2। এটা মনে রাখবে, তাহলে হয়ে যাবে। হয়েছে? এবার দেখো, ধরো অঙ্কটা এডিট টুকেছো, টুকা হয়েছে না হয়নি? হয়েছে। এবার ধরো অঙ্কটা একটু স্লাইড করে কি করে দেওয়া হলো, এটা তো এটাই রাখা হলো। পরের অঙ্কটা ধরো এখানে সাইনের জায়গাতে শুধুমাত্র কস করে দেওয়া হলো। ধরো এখানে কি করে দিলাম আমি? কস করে দিলাম, দিয়ে আমি বললাম যে একই সেম ভাবে বললাম যে বর্তনের গড় ক্ষমতা নির্ণয় করো। যদি করতে হয় তাহলে এটা যদি আমি ইউজ করতে হয় তাহলে মধ্যবর্তী দশা পার্থক্য বের করতে হবে। দশা পার্থক্য করতে গেলে আগের অঙ্কটাতে এখানে সাইন ছিল, এখানেও সাইন ছিল, এখানে সাইন ছিল এবং এখানেও সাইন ছিল বলে আমরা দশা পার্থক্য π/3 পাচ্ছিলাম, কিন্তু এখানে কি একই আছে? তাহলে এটাকে আমাকে প্রথমে কি করতে হবে? এই ইকুয়েশনটা একটু সাজাতে হবে। তো যদি সাজাই তাহলে v কত পেয়েছি? 20। এটা cos ছিল তাই তো, আগে এটা লিখছি আমি, cos 100πt - π/3। হয়েছে? এটাকে যদি আমি এভাবে লিখি, সাইন দিয়ে লিখি, তাহলে সাইন 100πt - π/3, এটা তো লিখলাম। তাহলে প্লাস π/2 হবে না মাইনাস π/2 হবে? -π/2 না প্লাস π/2? এটাই বোঝার ব্যাপার। ভালো করে শোনো এটা, উপর দিকে ভালো করে তাকাও। ধরো রাম আর শ্যাম দু ভাই, রাম আর শ্যাম দু ভাই। রামের বয়স 50, শ্যামের বয়স হচ্ছে ধরো 30 বছর। হয়েছে? আমি চাইছি কি শ্যামের বয়স দিয়ে রামের বয়সকে প্রকাশ করব। কার বয়স দিয়ে? শ্যামের বয়স দিয়ে রামের বয়সকে প্রকাশ করবো, যেটা এখানে করছি। সাইন দিয়ে কাকে প্রকাশ করতে চাইছি? কসকে। তাহলে এখানে করলে কি করবো বলো? আমি যদি এখানে দেখি যে রামের বয়স সমান কত লিখবে? শ্যামের বয়স প্লাস কত লিখবে? 20 লিখবে তো? লিখবে না লিখবে না? তার মানে শ্যামের বয়সের সাথে এটা কি হচ্ছে? প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে? কারণটা কি? শ্যাম ছোট না বড়? ছোট, ওই জন্য কোন চিহ্ন হচ্ছে? প্লাস হচ্ছে। তাহলে এখানে কি লিখবো? প্লাস কত? π/2। এটা যদি আমি করি তাহলে কত হচ্ছে? 20 সাইন, এটা কত হয়ে যাবে? 100πt, আর এটা হয়ে যাবে প্লাস π/6। ঠিক আছে না নাই? π/2 থেকে π/3 বদলে কত হচ্ছে? π/6। তাহলে এবার দেখো এই ইকুয়েশন আর এই ইকুয়েশন যদি আমি তুলনা করে দিলে এবার বুঝতে পারছো দশা পার্থক্য কত কত হবে? তাহলে π/6 হবে, π/3 কিন্তু না। তাহলে সেক্ষেত্রে কত লিখবো? এখানে আগের মতো কত হবে? v0 cos থিটার জায়গাতে কত পুট করবো? π/6 দিয়ে ক্যালকুলেশন করে যেটা হবে সেটা आंसर। সেখানে π/6 পুট করলে কত হবে? তাহলে সেক্ষেত্রে কত হবে বলো দেখি। তাহলে এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে? v0 মান হচ্ছে 20, এটার মান হচ্ছে 10/2 cos π/6 তাহলে হচ্ছে 20 10/2 cos π/6 এর ভ্যালু কত? √3/2, তাহলে 4, তাহলে এটা হচ্ছে 5। তাহলে কত হচ্ছে? 50 √3 ওয়াট। ঠিক লিখলাম না ভুল লিখলাম? ঠিক আছে, 5 4 20 5, ঠিক আছে, 50 √3 ওয়াট। হয়েছে? তাহলে পরীক্ষাতে দিলে হয় আগের টাইপের দিবে, নাহলে যে দ্বিতীয়টা পরের টাইপটা বললাম সেটা দিবে। হয়েছে দেবো?